ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস কর্তৃক পরিচালিত দূরবীন নামক পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে কুতুপালংয়ে অবস্থান করছি, রোহিঙ্গা ক্যাম্পের নিকটবর্তী আমাদের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের রেফিউজি স্টাডিজ ইউনিট যেখানে আছে সেখানে বসে আমরা এই পডকাস্টটা করছি। আমার সাথে আমার সহকর্মী আজিজুল হক আছেন। আজিজ, আপনার পরিচয়টা দিন। আমার নাম আজিজুল হক। আমি সিপিজে ব্র্যাক ইউনিভার্সিটির একজন ফ্যাকাল্টি হিসেবে কাজ করছি এবং রিভিউজি স্টাডিজ ইউনিটে আমি একজন অ্যাডভাইজার হিসেবে কাজ করছি। ধন্যবাদ আজিজ। আমরা যেটা নিয়ে কথা বলবো আজকে সেটা হচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস তাদের দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন কাজ করছে। এবং এখানে আমি একটু সবার বোঝার জন্য একটু বলতে চাই যে বাংলাদেশে এই মুহূর্তে 15 লক্ষের মতো রোহিঙ্গা শরণার্থী আছেন যারা পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে এসেছে এবং ওনারা গত 8 বছর ধরে বাংলাদেশে আছেন, বাংলাদেশের আশ্রয় আছেন। এবং আমরা বাংলাদেশের একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমাদের এটা সবসময় চিন্তা যে ওনাদের যদি আমরা দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধি করতে না পারি তাহলে কিন্তু সেটা শুধুমাত্র বাংলাদেশের জন্যই না, রিজিওনালি একটা আঞ্চলিকভাবে এটা একটা এক ধরনের হুমকি হয়ে দেখা দিতে পারে নানান রকম ভাবে। এবং এটাকে আমরা আপনার অনেকে নিরাপত্তার কথা বলে, আমি শুধুমাত্র হার্ড সিকিউরিটির কথা বলছি না, এখানে খাদ্য নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, অন্যান্য অনেক কিছুকেই এটাকে হুমকির মুখে ফেলে দিতে পারে। কাজেই আমি যে পয়েন্টটাতে যেতে চাচ্ছি সেটা হলো একজন শরণার্থী যখন কোনো একটা দেশে এসে আশ্রয় নেন তার সমস্যার সমাধানের জন্য 3 ধরনের উপায় আছে। একটা হচ্ছে কি তাকে নিরাপদে, স্বেচ্ছা এবং নিরাপদে তার নিজের দেশে ফেরত চলে যাওয়া। আরেকটা হচ্ছে যেই দেশে আশ্রয় নিয়েছেন সেই দেশের সাথে আস্তে আস্তে মিশে যাওয়া। তৃতীয় হচ্ছে উনি অন্য কোনো দেশে, তৃতীয় কোনো দেশে গিয়ে সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস করা। তার মানে হচ্ছে এই মানুষকে বা এই জনগোষ্ঠীর মানুষদেরকে, আমি শুধুমাত্র রোহিঙ্গাদের কথা বলছি না, সারা পৃথিবীতে ছড়ানো ছিটানো যত শরণার্থী আছে তাদের কথা বলছি। আমরা জানি পৃথিবীতে এই মুহূর্তে মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বেশি শরণার্থী আছে সারা পৃথিবী জুড়ে, এবং এই সংখ্যা কিন্তু কমছে না। বর্তমান সহিংসতার কারণে এই সংখ্যা বেড়েও যাচ্ছে। কাজেই এই ধরনের যে জনগোষ্ঠী যারা আছেন তাদের কিন্তু সক্ষমতা প্রয়োজন হবে এই 3টা দেশের যে কোনো জায়গায় তাকে যদি গিয়ে বসবাস করতে হয় সেখানে যেন মানিয়ে চলতে অ্যাডপ্ট করতে পারে। চ্যালেঞ্জটা কিন্তু অনেক বড়। এটা কোনো একটা দেশকে কেন্দ্র করে এই সক্ষমতা তৈরি করা যাবে না, এই দক্ষতা দেওয়া যাবে না। এক ধরনের বৈশ্বিক এক ধরনের স্কিল এবং দক্ষতা এবং সক্ষমতা দিতে হবে যেটা সে যে কোনো জায়গায় গিয়ে সেটাকে ব্যবহার করতে পারে। তো এই যখন প্রেক্ষাপট, সেক্ষেত্রে আমি বলবো যে সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের রেফিউজি স্টাডিজ ইউনিটে আপনি অনেকদিন ধরে আছেন, এখানে কি ধরনের দক্ষতা নিয়ে কাজ হচ্ছে? ধন্যবাদ ভাইয়া। খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা আসলে একটা মানুষকে যে একটা রিসোর্সফুল মানুষ হিসেবে তৈরি করবে, এটাই আজকের এই দুনিয়াতে এবং রিফিউজি লাইফে বলি বা ডিসপ্লেসমেন্টে খুব বেশি দরকার। সিপিজে প্রথম দিন থেকে আসলে 3টা এরিয়াতে ফোকাস করছে। একটা হচ্ছে জ্ঞানের জায়গায়, নলেজের জায়গায় সে একটা এনরিচ একটা নলেজ ডেভেলপ করবে। 2 নাম্বার হচ্ছে এই নলেজটা নট অনলি বুকিশ নলেজ, একটা এক্সপেরিয়েন্সিয়াল, যেটার মাধ্যমে সে বুঝতে পারবে এবং এটার মাধ্যমে তার একটা দক্ষতা তৈরি হবে যেটা দিয়ে সে কিছু একটা করতে পারবে। এবং ফাইনালি সেটা হচ্ছে সে রিফ্লেক্ট করতে পারবে, সেটাকে এক্সপ্রেস করতে পারবে, কমিউনিকেট করতে পারবে বিভিন্ন অ্যাঙ্গেলে। আপনি 3টা প্লেসের কথা বলছেন, সেটা আফটার গোয়িং ব্যাক তাদের দেশে ফেরত যাওয়ার পরে সে এটা যদি ইউটিলাইজ করতে পারে, এটা হচ্ছে ওয়ে অফ ডেলিভারিং দেয়ার নলেজ বা স্কিল টু সার্ভ দেয়ার কমিউনিটি। এট দ্য সেম টাইম যদি বাংলাদেশে থাকতে হয় যতদিন থাকে। তো এখানে আমরা প্রথমেই একটা বিষয়কে অ্যাড্রেস করেছি একটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে, সেটা হচ্ছে একটা জাতিসত্তার পরিচয় কিন্তু তার জানা দরকার। হু আর দে, আমরা কারা বা তারা কারা, এই পরিচয়টা আসলে তাকে এনশিওর করে যে সে বিলংস টু হোয়ার। আমরা একটা এক্সারসাইজ করেছি একটা ম্যাপ নিয়ে, সেখানে দেখতে পেয়েছি যে
যে জনগোষ্ঠী নিয়ে আমরা কাজ করছি, তারা তাদের দেশকে অত বেশি জানে না, তাদের দেশের সংস্কৃতি কি, কালচার কি। এট দ্য সেম টাইম আমাদের দেশে কি ধরনের বিষয়ে তার সাথে অ্যাডপ্ট করতে হবে এই বিষয়গুলো জানে না। আমি একটু আপনাকে থামিয়ে দিচ্ছি এখানে, যারা শুনছেন বা যারা শুনবেন ভবিষ্যতে তাদের জন্য, যে রোহিঙ্গা জনগোষ্ঠী আম, আহ, মিয়ানমার বা পূর্বেকার যে বার্মার এই দেশটার সম্বন্ধে কেন অত বেশি জানে না, এই এই গ্যাপটা কোথায় তৈরি জি। হয়েছে, কি কারণে তৈরি হয়েছে? এটা আসলে খুবই ক্রুশিয়াল একটা কোয়েশ্চেন। এই জনগোষ্ঠী হলো এমন একটা জনগোষ্ঠী, বছরের পর বছর তারা কিন্তু কোণঠাসা হয়েছিল নানা ধরনের পলিসি ব্যারিয়ার্স এর কারণে। তারা কিন্তু তাদের জীবনের যে এক্সপ্রেশন গুলো বহিঃপ্রকাশ করতে পারে নাই, এডুকেশনের তারা অ্যাক্সেস পায়নি, তারা নানা ধরনের অন্য জনগোষ্ঠীর সাথে ইন্টারাকশন করতে পারেনি, এবং একটা নির্দিষ্ট জায়গায় তারা ছিল, ওখান থেকে তারা ডিসপ্লেস হয়ে বাংলাদেশে এসেছে। আপনি কি এখানে 1982 সালের যে নাগরিকত্ব আইন ওইটার কথা কি প্রথম বলছেন, যে যেটার মাধ্যমে তাদেরকে কোণঠাসা করা হয়েছে? এটা ছিল অফিসিয়াল ইনস্টিটিউশনাল একটা প্রসেস, কিন্তু এর আগে থেকেই জাতিগত যে এক ধরনের ডিসক্রিমিনেশন, মার্জিনালাইজেশন, সেটা কিন্তু সেখানে ছিল, এবং জেনারেশন আফটার জেনারেশন একটা লস্ট জেনারেশনের মধ্যে তারা বসবাস করছে। আজকের এই জেনারেশন হয়তো একটা খুব একটা টেকনোলজিক্যালি অ্যাডভান্স পৃথিবীতে তারা বসবাস করছে ঠিকই, কিন্তু তাদের চারদিকে যেহেতু অনেকগুলো ব্যারিয়ার্স, তাদের মিয়ানমারে এবং বাংলাদেশে আসার পুরো বিকজ অফ তার লিগাল স্ট্যাটাস সে কিন্তু অনেকগুলো অ্যাক্সেস পায় না, কিন্তু তাকে কিন্তু ঠিকই সেম চ্যালেঞ্জ কিন্তু ফেস করতে হয়। জি, আপনি বলছিলেন বিভিন্ন ধরনের দক্ষতার কথা, জি। কি ধরনের আর কি কি দক্ষতার কথা আমরা বলছি? ইতিহাস, ওনাদের তো, যে আমরা বলছি যে রোহিঙ্গা জনগোষ্ঠীর উচিত বা তাদেরকে কিভাবে আমরা তাদের যে ইতিহাস, ঐতিহ্য, পরিচয় সেটার সম্বন্ধে আমরা একটা ধারণা দিচ্ছি বলছেন, আর কি করছি আমরা? এর পাশাপাশি আমরা মনে করছি যে একজন মানুষ বা একজন, যদি আমরা হিউম্যান রিসোর্স মনে করি, বা সে তার কমিউনিটির একটা প্রজেক্টে লিড দিবে বা সে একটা ইনিশিয়েটিভ ক্রিয়েট করবে, তাহলে এসেনশিয়াল কতগুলো লিডারশিপ স্কিল দরকার। যেমন আমরা বলি যে সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা। আমরা প্রত্যেকটা ফ্যামিলিতে সিদ্ধান্ত নেই, কিন্তু একটা সিস্টেমেটিক ভাবে, আর্টিকুলেটেড ভাবে যখন সে সিদ্ধান্ত নিতে জানে, কিভাবে সেখানে ডেমোক্রেটিক ভ্যালুগুলো ইউটিলাইজ করবে, বা কিভাবে সে ইনক্লুসিভ ভাবে নানা জাতের নানা মানুষদেরকে একটা জায়গায় এনে, তখন তার যে সাস্টেনেবিলিটি অফ দিস ডিসিশন মেকিং এটা কিন্তু বেড়ে যায়। এই জিনিসটি কিন্তু সে শিখছে, এবং এটা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে শিখছে, যাতে করে বুকিশ নলেজ তো সেটা অনেক সময় আমরা ভুলে যাই, কিন্তু যখন সে বিভিন্ন অ্যাক্টিভিটি করছে, গেম করছে, অথবা একটা প্রজেক্ট মেক করছে, তখন সেটা তার জন্য হাতে কলমে শিক্ষা হয়ে যাচ্ছে। এবং খুবই নাইসলি যে জিনিসটা আমরা এখানে অ্যাড অফ করছি সেটা হচ্ছে কমিউনিকেশন বা ল্যাঙ্গুয়েজ স্কিল। জি, আমার আইডিয়াটাকে বিভিন্ন জনগোষ্ঠীর সাথে কমিউনিকেট করতে পারতে হবে, সেটা তার নিজস্ব ল্যাঙ্গুয়েজে, এবং যে দেশে দেশে বসবাস করছে ওই দেশ, বা সে যদি ফেরত যায় বর্মাতে, ওখানে অন্য জাতিগোষ্ঠী আছে, অথবা থার্ড কান্ট্রি যদি আমরা চিন্তা করি আমেরিকাতে যাবে বা অন্য কোনো দেশে, তাহলে তার ল্যাঙ্গুয়েজ একটা বিগ ফ্যাক্টর। তো এখানে ইংলিশের একটা ফোকাস থাকে। এট দ্য সেম টাইম যে জনগোষ্ঠীর সাথে সে কাজ করবে, সেই কমিউনিটির মতো করে সে কমিউনিকেট করতে পারছে কিনা, তাহলে এখানে পাবলিক স্পিকিং আছে। এরপর হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলের একটা এখানে একটা ইনফ্লুয়েন্স আছে, এমফেসিস আছে। এবং সব থেকে নাইসলি হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, যে একটা ইস্যুকে অ্যানালাইসিস করতে পারা, একটা সিচুয়েশনকে দেখে সে এটাকে যাতে বিশ্লেষণ করতে পারে, এবং বিশ্লেষণ করে একটা সলিউশনে সে সবাইকে নিয়ে আসতে পারে, তখনই সেটা ইউজেবল একটা নলেজে পরিণত হয়। বিশেষ করে এখন যখন এই ডিসইনফরমেশন এবং এআই এর যুগে, জি, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার যুগে এত এত মিথ্যা তথ্য দেওয়া হয়, জি। এত রিউমার তৈরি করা হয়, এত গুজব তৈরি করা হয়, জি, সেখানে আসলে অ্যানালিটিক্যাল স্কিলস না থাকলে তার জন্য আসলে নিজের ওই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতাটা কিন্তু তার ঠিক মতো থাকবে না। থাকবে না। তাই এবং না? আমি যদি আরেকটা অ্যাড করি, খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এই জনগোষ্ঠী খুবই জনাকীর্ণ ভাবে থাকে, এবং নানা ধরনের চয়েস, লাইক ডিসলাইক আছে, প্রবলেম হয়, কনফ্লিক্ট হয়, জি, ফ্যামিলি লেভেল প্রবলেম। জি, তারা ওইটাও শিখছে যে কিভাবে তাদের ছোট ছোট দ্বন্দ্বগুলোকে নিরসন করতে পারে পিসফুলি, ভায়োলেন্ট ওয়েতে না হয়ে, যাতে এখানে এক ধরনের তাদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি পায়, জি। সম্প্রীতি বৃদ্ধি পায়। আমার একটা আম, প্রশ্ন মাথায় আসলো, সেটা হচ্ছে যে এই যে সারা পৃথিবী ব্যাপী এখন এই ধরনের সংকটে জি, আহ, যে অর্থের যে যোগান, যে ফান্ড ক্রাইসিস, যেটা আর্থিক সংকট যে দেখা দিচ্ছে, বিশেষ করে ইউএসএআইডি ফান্ডিং কাট করার পরে, আপনি কি মনে করেন যে এই রকম একটা সিচুয়েশনে আপনার এই ধরনের দক্ষতা, সক্ষমতা বৃদ্ধি
এই যে আপনি যে কথাটা বলেন সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা, এগুলোর প্রয়োজনীয়তাটা আরো বৃদ্ধি পেয়েছে কিনা এবং এটা কিভাবে এগুলো তাদেরকে সাহায্য করছে? অবশ্যই আমরা দেখতে পেয়েছি যখন একটা প্রজেক্ট বন্ধ হয় অন্যরা খুব বেশি হতাশ হয়ে পড়ছে এবং তারা হয়তো ঘরে বসে আছে, কিন্তু আমাদের এখান থেকে যারা বিভিন্ন ট্রেনিং গুলো কমপ্লিট করছে তারা কিন্তু বসেনি কেন। আমাদের প্রথম দিন থেকে একটা উদ্দেশ্য ছিল যে তারা যাতে সেলফ ড্রাইভেন হয়, যারা নিজেরাই একটা ইনিশিয়েটিভ রান করতে পারে। এবং আমরা অবজার্ভ করছি তাদের সাথে কমিউনিকেশন করে, সেটা হলো এই আমরা যে ট্রেনিংটা দিচ্ছি তারা কিন্তু তাদের ফ্যামিলিতে এবং তাদের নেইবারসদের ফ্রেন্ডস দিয়ে তারা কিন্তু স্মল স্মল গ্রুপ তৈরি করেছে এবং তারা চাচ্ছে যে তাদের এই নলেজটাকে সেখানে ট্রান্সফার করে দিতে। তাহলে এটা কি বুঝলাম যে ইন অ্যাবসেন্স অফ আমাদের যে ফান্ড কার্ড বলি অনেকগুলো হয়তো আমরা চলে আসতেছি কিন্তু তার দক্ষতা তার সাথে রয়ে যাচ্ছে এবং এটা ট্রান্সফারেবল একটা দক্ষতা, যেটা আসলে তাকে আরেকজন কমিউনিটির প্রতি বা ডোনারদের প্রতি ডিপেন্ডেন্সি থেকে মুক্ত করছে। সে হয়তো প্রথমে আমাদের কাছ থেকে শিখছে কিন্তু এটা সে কন্টিনিউ করতে পারছে উইথ দেয়ার ওন এবিলিটি এবং সেখানে সে কমিউনিটিকে এনগেজ করছে স্মল স্কেলে হইতে পারে সেখানে সে তার বন্ধুদেরকে ইনভলভ করছে বা তার প্রতিবেশীকে ইনভলভ করছে। এবং আমরা আশা করছি যে এই ধরনের যেগুলোতে তাদেরকে একটা সেলফ ড্রাইভেন একটা অ্যাটিটিউড দিবে এবং তাদেরকে দক্ষতা দিবে, ওখানে সামনের দিনগুলোতে বেশি ফোকাস হওয়া উচিত। এবং এর ফলে যে কমিউনিটির জন্য যে রেজিলিয়েন্সটা, কমিউনিটির যে নিজের উপরে আহ, স্বনির্ভর হওয়ার যে জি প্রয়োজনটা, সেটাও তো অনেকাংশে এখানে মিট আপ জি করবে, জি অবশ্যই। তাই না? জি তো আহ, এই পর্যন্ত এই যে এই দক্ষতা সক্ষমতা বৃদ্ধি নিয়ে আপনাদের আহ, এখানে এমন কিছু কি করেছেন যেটা বাংলাদেশের অন্য কোথাও অ্যাপ্লাই করা হয়েছে, যেটা অন্য জায়গায় ব্যবহার করা হয়েছে, সেটাকেও একটা মডেল হিসেবে এখানে এনে ব্যবহার করছেন কিনা? আমরা যেহেতু এখানে অর্গানিক ভাবে অনেকগুলো জিনিসই তৈরি করছি, তবে প্রত্যেকটা জিনিসের অন্য এলাকাতে রেপ্লিকেট করার একটা স্কোপ আছে। বিশেষ করে আমরা যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, এটা আমাদের ট্রেডিশনালি স্কুলগুলোতে অভাবে শেখানো হচ্ছে না। জি এরপর হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, একটা সিচুয়েশনকে অ্যানালাইসিস করে প্রবলেম গুলোকে সিস্টেমেটিক, যেমন আমরা প্রবলেমটা অ্যানালাইসিস করি জি যে এটাতে রুট কজেস কি, ইফেক্টস জি গুলো কি, যেটা আমাকে ক্লিয়ারলি একটা চিত্র তুলে ধরে যে আসলে একটা জি প্রবলেম হওয়ার পিছনের কারণগুলো কি এবং এই প্রবলেম হওয়ার কারণে আরো নতুন নতুন প্রবলেম কি তৈরি হচ্ছে, তাহলে আমি সলিউশনটা বের করা খুব ইজি এবং এটা আমাদের স্কুল কলেজে খুবই দরকার। জি। এবং আহ, আমরা জানি যে সিপি যে আহ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জি তরুণ তরুণীদের আহ, দক্ষতা উন্নয়নের জন্য আহ, তাদেরকে আরো সমাজমুখী করার জন্য, সমাজের সাথে সম্পৃক্ততা বাড়ানোর জন্য জি পিস ক্যাফে নামে একটা ইনিশিয়েটিভ নিয়েছে, যেটা ইতিমধ্যে 6টা বিশ্ববিদ্যালয়ে তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে গ্রহণ করেছেন। জি এবং এটা আহ, আমাদের, আমরা চেষ্টা করছি যে রোহিঙ্গা ক্যাম্পেও আমরা প্রতিষ্ঠিত করেছি 5টা পিস ক্যাফের মতো। জি তো এই পিস ক্যাফে গুলো কিভাবে কাজ করছে রোহিঙ্গা ক্যাম্পে, এবং এই দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধির জন্য সেটা কিভাবে কাজ করছে? ধন্যবাদ। আসলে আপনার আগের কোয়েশ্চেনটা এটার সাথে খুবই কানেক্টেড, যে আমরা জি যদি বলি যে একটা সাস্টেনেবিলিটি, জি যখন ডোনাররা থাকবে না আমরা থাকবো না, তো আমাদের ওই ভিশন থেকেই পিস কেফ ইনিশিয়েটিভ, যেখানকার একটা পারপাসটা হচ্ছে, একটা মডেলটা হচ্ছে এরকম যে কমিউনিটির ইউথ রাই হবে এটা হচ্ছে ওনার এবং জি ওরাই হবে এটার ম্যানেজার, ওটা হচ্ছে মেম্বার, এবং তারা এজ এ গ্রুপ কমিউনিটির ইস্যুস গুলো তারা রেগুলারলি স্টাডি করবে এবং তারা শেয়ার্ড ভাবে কি ধরনের সলিউশন বের করতে পারে। এটা হইতে পারে যে তাদের ক্লিনিংনেস ইস্যুস অথবা তাদের কোনো ধরনের ডে সেলিব্রেশন। এবং রেজিলিয়েন্সের জন্য অনেক ধরনের বিষয় আমাদের দরকার, একটা হচ্ছে আমাদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি, নানা জি ধরনের বিষয়গুলো। তবে এখানে একটা বিষয় আছে, যেহেতু ব্রাক বিশ্ববিদ্যালয় একটা সিপিজ একটা মডেল দাঁড় করেছে যেটা ইউনিভার্সিটি সেন্ট্রিক, এখানের যে মডেল এবং নেচার, এবং সেটা কিন্তু আমরা যখন একটা রিফিউজি সেটিং আনছি এটা খুবই ডিফারেন্ট এবং ডাইনামিক। আমি বলবো খুবই সাহসী একটা পদক্ষেপ। খুবই সাহসী এবং এটা খুবই ইন্টারেস্টিং। আমরা দেখছি খুবই এক্সাইটেড যারা পার্টিসিপেন্ট ছিল, তারা জি এই প্রথম ফিল করছে আচ্ছা আমাদের একটা ইনিশিয়েটিভ হবে, কারণ এর আগে তো তারা শুধু অন্য এনজিওদের সাথে কাজ করছে, নিজে এটা ওন করছে না, বাট এটাতে তার ওনারশিপ থাকবে এবং সে এটা ক্যারি অন করবে, তার লিডারশিপ বা তার যে ওনারশিপ। তার মানে এখানে আহ, যেটা হয়, এসব ক্ষেত্রে অনেকেই ওই ফান্ডিং সাইকেল অনুযায়ী কাজটা থাকে, তারপরে এটা জি শেষ হয়ে যায় আর এটা কোনো কাজ হয় না। জি আর আমাদের একটা চেষ্টা হচ্ছে যে আমরা কিভাবে বিয়ন্ড দি ফান্ডিং সাইকেল, জি আমরা এটাকে কিভাবে তার ওনারা কন্টিনিউ করতে পারে ওনাদের এক্স্যাক্টলি। কমিউনিটিতে,
এবং আমি মনে করি যে এটা একটা খুবই প্রশংসনীয় কাজ, জি। এবং আমাদের দেখতে হবে যে এটা কতখানি এবং একটা successful অ্যাপ্রোচ হয়। কতটা চেঞ্জ করে দিতে পারে। যেমন আমরা সবসময় বলি যে একটা কাজের জন্য ফান্ড দরকার, দ্যাটস Right. ট্রু। কিন্তু সোশ্যাল ইনিশিয়েটিভের তো অনেক পাওয়ার, যেটা হয়তো টাকা দিয়ে সম্ভব Absolutely, না, absolutely. রাইট? আমি হয়তো অনেকগুলো টাকা দিয়ে গাছ কিনে দিলাম, কিন্তু তারা প্রত্যেকে যদি এক একটা ঘর থেকে একটা করে গাছ কিনে আনে, এটা নট অনলি আমার এই প্রজেক্টটাকে ইনশিওর করছে, বাট তারা আমার গাছটা আমি লাগিয়েছি, সো দে উইল বি দ্য কেয়ারটেকার। এটা ownership-এর ওনারশিপের build বিষয় হয়ে আছে। যাচ্ছে, তাই না? এই যে কমিউনিটি ওনারশিপটা বিল্ড হয়ে হচ্ছে এই ধরনের কমিউনিটি ড্রাইভিং ইনিশিয়েটিভের মাধ্যমে। না, আজিজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার সাথে এই এই দূরবীন পডকাস্টে অংশগ্রহণ করার জন্য। জি, এবং আমি আশা করছি যে আমরা ভবিষ্যতেও জি, আরো এসব বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পারবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে।